আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলছি ওভারিয়ান ক্যান্সার নিয়ে, যেহেতু এই মাসটা ওভারিয়ান ক্যান্সার সচেতনতা মাস। তো ওভারিয়ান ক্যান্সার আসলে এটা একটা মহিলাদের ক্যান্সার, পুরুষদের ওভারি নাই, যার ফলে পুরুষদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। আর এই ওভারিয়ান ক্যান্সার, ওভারিটা আসলে কি? ওভারিটা হলো মেয়েদের যে জরায়ু থাকে তার পাশে দুটা গোলাকার ডিম্বাশয় থাকে, সেটাকে ওভারি বলে। এটা দুটো অর্গান, শুধুমাত্র ফিমেল বা মেয়েদের ক্ষেত্রে এটা থাকে। তো এটা শুধুমাত্র মেয়েদেরই ক্যান্সার। আর বা ওভারিয়ান ক্যান্সার কিন্তু একটা কমন ক্যান্সার, শুধু পৃথিবীতেই না, বাংলাদেশেও এটা কমন ক্যান্সার। গত বছর 2020 পর্যন্ত ওভারিয়ান ক্যান্সার পুরো ওয়ার্ল্ডে, মানে পৃথিবীতে ডায়াগনোসিস হয় প্রায় 3 লাখেরও বেশি। আর এর মর্টালিটি মানে মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি, যেহেতু ওভারিয়ান ক্যান্সারটা ডায়াগনোসিস হয় একটু অ্যাডভান্স স্টেজে। কারণ এর সিমটমগুলা বা উপসর্গগুলা আসলে খুব বেশি স্পেসিফিক না, যেগুলো দেখে মানুষ বুঝতে পারে যে এটা ওভারিয়ান ক্যান্সার। নন স্পেসিফিক সিমটম হয়। তো সচেতনতাই এর মূল হাতিয়ার এর থেকে বাঁচার। তো আমরা যদি এবার জানতে পারি যে কাদের হয় আসলে ওভারিয়ান ক্যান্সারটা। ওভারিয়ান ক্যান্সার তো এক নাম্বার বললাম মেয়েদের হয়। আরেকটা হলো বয়সের বেলায় যদি আসি, যে কোন এইজে এটা বেশি হয়। তো ওভারিয়ান ক্যান্সার সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকিও বাড়তে থাকে। সাধারণত ওভারিয়ান ক্যান্সারের পিক ইনসিডেন্স আমরা যেটা বলি, মানে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা কোন বয়সে, সেটা সাধারণত দেখা যায় যে 50 থেকে 60 যাদের বয়স, এটা হচ্ছে পিক ইনসিডেন্স। কিন্তু যে কোনো বয়সেই কিন্তু ওভারিয়ান ক্যান্সার হতে পারে, যে কোনো বয়সে, মানে 20 বছরের উপর থেকে শুরু করে একদম 70-80 বছর পর্যন্ত ওভারিয়ান ক্যান্সার হয়। এই ওভারিয়ান ক্যান্সারটা সাধারণত দুই রকমের, একটা আমরা বলি এপিথেলিয়াল অরিজিন আর একটা জার্ম সেল অরিজিন। এপিথেলিয়াল অরিজিনটাই সাধারণত হয় যাদের বয়স একটু বেশি, 40 ঊর্ধ্ব অথবা 50 ঊর্ধ্ব যাদের বয়স। আর যাদের কম বয়সী হয় তারা সাধারণত জার্ম সেল ওভারিয়ান ক্যান্সারই ভোগেন বেশি। কিন্তু সব ধরনের ক্যান্সার যে কোনো বয়সী হতে পারে। আর এই ওভারিয়ান ক্যান্সার বাংলাদেশের চিত্রটা যদি একটু দেখি, বাংলাদেশের চিত্র, ওভারিয়ান ক্যান্সার পৃথিবীতে যা উন্নত বিশ্বেই সবচেয়ে বেশি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তাদের এটা সেকেন্ড কমন ক্যান্সার মেয়েদের মধ্যে। আর ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশে, দেশে এটা থার্ড কমন ক্যান্সার মেয়েদের, থার্ড অথবা ফোর্থ এরকম। সো থার্ডই আমাদের দেশে থার্ড। তো তৃতীয় কমন ক্যান্সার বাংলাদেশে বা অন্যান্য ডেভেলপিং দেশেও। আমাদের একটা স্টাডি আছে বাংলাদেশ মেডিকেলে, আমি যেখানে কাজ করি, প্রায় 17,000 রোগীর উপরে। এর মধ্যে আমরা মেয়েদের মধ্যে যে ক্যান্সারটা সবচেয়ে বেশি পাই, সারপ্রাইজিংলি আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে ওভারিয়ান ক্যান্সারটাই নাম্বার 1 আমাদের বাংলাদেশ মেডিকেলের যে স্টাডি করা হয় 17,000 পেশেন্টের উপরে। এটা 10 বছরের স্টাডি ছিল এবং এটা অলরেডি পাবলিশ হয়েছে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজ জার্নালে। তা ওখানে আমরা নাম্বার 1 মেয়েদের ক্যান্সারের মধ্যে ওভারিয়ান ক্যান্সারটা পেয়েছি। কিন্তু পুরো বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে কিন্তু ব্রেস্ট ক্যান্সার নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 সার্ভাইকাল ক্যান্সার, নাম্বার 3 হলো ওভারিয়ান ক্যান্সার। তো তার মানে এই চিত্র দেখে, এটা যদি একটা ইনস্টিটিউশনের চিত্র, এটা পুরো বাংলাদেশের চিত্র না, এতে আমরা বুঝতে পারি যে ওভারিয়ান ক্যান্সার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, প্রবণতা অনেক বেশি এবং এর ভয়াবহতাও অনেক বেশি। ভয়াবহতা কেন বেশি? কারণ ওভারিয়ান ক্যান্সারে আমরা সচেতনতা কম, যেটা ব্রেস্ট ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারে যথেষ্ট সচেতন এখন আমাদের মহিলারা বা মেয়েরা, কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা একটু অজানাই রয়ে গেছে তাদের কাছে এবং এটা নিয়ে কথাও খুব বেশি বলা হয় না। তো তাহলে আমরা জেনে নিই যে ওভারিয়ান ক্যান্সারের উপসর্গগুলো কি। আমি প্রথমেই বললাম এর উপসর্গগুলো হলো যে এটা নন স্পেসিফিক, মানে কোনো নির্দিষ্ট ওভারির জন্যই যে এটা হচ্ছে এরকম না। যেমন পেটে ব্যথা হতে পারে, পেটে ব্যথা তো বিভিন্ন কারণেই হয়। তো ওভারিয়ান ক্যান্সারের উপসর্গের মধ্যে একটা প্রধান উপসর্গ হলো পেটে ব্যথা। সেটা তল পেটে ব্যথাটাই বেশি হয়, মানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অথবা ডিফিউজ পেইন হতে পারে, পুরা পেট জুড়েই পেটে ব্যথা, প্রায় ব্যথা, বা কোনো কোনো সময় ভালো, কোনো কোনো সময় খারাপ, এই ধরনের ভাবে চলতে থাকে। কোনো সময় অ্যাবডোমিনাল ডিসটেনশন, পেট ফুলে যাওয়া, পেট ফেপে থাকা, এটা একটা উপসর্গ। কোনো কোনো সময়, এটা খুব বেশি কমন না, অনেক সময় মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিংও হতে পারে, রক্তপাত। এগুলা হচ্ছে ভেগ সিমটম, এগুলা ওভারিয়ান ক্যান্সারের
লক্ষণ অথবা উপসর্গ। তার মানে অনেকেই এই উপসর্গগুলোকে অন্যান্য রোগের উপসর্গ ভেবে ওভারিটা কিন্তু কখনোই মাথায় রাখে না। সেটা শুধুমাত্র যে রোগী তা না, ডক্টররাও এটা খুব একটা আমলে আনেন না, যার ফলে ওভারিয়ান ক্যান্সার ফুসফুসে ক্যান্সারের মতোই যখন এটা ডায়াগনোসিস হয় অথবা আবিষ্কার করা হয়, দেখা যায় যে মোর দেন 60% কেসে ওভারিয়ান ক্যান্সার অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, এবং যখনই অ্যাডভান্স স্টেজে চলে যায় ক্যান্সারটা, এটা কিন্তু আর নিরাময়যোগ্য হয় না। কারণ ওভারিয়ান ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে, 5 ইয়ার সার্ভাইভাল আমরা বলি, যেটা 5 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 80%-এর উপরে। কিন্তু এটা যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, এটা 20%-এর নিচে চলে যায়, কারণ এটা খুব বেশি রিল্যাপস করে। মানে ওভারিয়ান ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে চিকিৎসা দেওয়ার সাথে সাথেই ভালো হয় এবং পেশেন্ট স্বাভাবিক জীবনযাপনও করে, কিন্তু দেখা যায় আবার রিল্যাপস হয়, আবার ফিরে আসে এরকম। তো যার ফলে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো মেয়ের 20 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত বা তারও বেশি যদি এরকম প্রায় পেটে ব্যথা হয়, যেটা কোনো সেরে যাচ্ছে না, চিকিৎসা নেওয়া হচ্ছে এবং কোনো কারণও পাওয়া যাচ্ছে না, অবশ্যই একটা ওভারিয়ান ক্যান্সার ইভালুয়েশন করা অথবা এক্সক্লুড করা জরুরি। আর পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন আর রিস্ক ফ্যাক্টর কি, মানে ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো কি ওভারিয়ান ক্যান্সারে। ঝুঁকিপূর্ণ ব্যাপার হলো, একটা হলো বয়স বাড়ার সাথে সাথেই মেয়েদের এর ঝুঁকিও বাড়তে থাকে। কারণ 20 বছর থেকে শুরু করে ঝুঁকি বাড়তে 50 থেকে 60-এ গিয়ে পিকে ওঠে, তারপর 70-80 পর্যন্ত মেয়েরা ঝুঁকিপূর্ণ থাকে। যত বয়স বাড়বে তত ঝুঁকি বাড়তে থাকবে এই ক্যান্সার হওয়ার। যাদের আর্লি মিনার্কি, মানে খুব বয়সে সাধারণত 12 থেকে 13 বছরের মধ্যে বা 11 থেকে 13 বছরের মধ্যেই মাসিক শুরু হয়, সেটাকে আমরা মিনার্কি বলি, সেই মানে ঋতুবতী হওয়া, সেটা যদি অনেক আগেই হয়ে যায়, ধরেন 9 বছর থেকে 10 বছর এরকম, তাদের ঝুঁকি বেশি থাকে। অথবা লেট মেনোপজ, যাদের নাকি মাসিক বন্ধ হয়ে যায় সাধারণত 45 থেকে 48 বছরের মধ্যে, কারো দেখা যায় 50 বছর বা তারও বেশি সময় মাসিক মেনোপজে যায়, তাদের কিন্তু ঝুঁকি বেশি থাকে এই ওভারিয়ান ক্যান্সার হওয়ার। কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। জেনেটিক ফ্যাক্টর মানে হচ্ছে যেটাকে আমরা বলি বংশগত। সেই জেনেটিক ফ্যাক্টরগুলা কিন্তু ওভারিয়ান ক্যান্সারের জন্য দায়ী এবং ওভারিয়ান ক্যান্সারের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর অথবা ঝুঁকিপূর্ণ ব্যাপার। এছাড়া কতগুলো জেনেটিক ব্যাপার আছে, যেমন BRCA, ব্রাকা বলি, যাদের এদের ওভার এক্সপ্রেশন থাকে, তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আর কিছু সিমটম আছে অন্য ডিজিজ যাতে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এর মধ্যে একটা হলো লিঞ্চ সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে। এই ধরনের অসুখ যদি থাকে তাহলেও তার ওভারিয়ান ক্যান্সার বেশি থাকে। আর যাদের বাচ্চা হয় নাই কখনো বা নিঃসন্তান, তাদের কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বেশি। যদি কোনো মানুষ অকুপেশনাল একটা ব্যাপার আছে, কোনো মেয়ে যদি অ্যাসবেস্টস নামে একটা কেমিক্যাল আছে, এটি নিয়ে কাজ করে, তাদের কিন্তু ফুসফুসের ক্যান্সার, মেজোথেলিওমার পাশাপাশি ওভারিয়ান ক্যান্সারেরও ঝুঁকি বেড়ে যায়। আর অন্য কোনো কারণে অথবা অন্য কোনো ক্যান্সারের কারণে কেউ যদি রেডিওথেরাপি পায়, পেটের রেডিওথেরাপি অথবা পেলভিক রেডিয়েশন বলি আমরা, মানে ওভারির আশেপাশে যদি কোনো ধরেন জরায়ু ক্যান্সারের কারণে অথবা অন্য কারণে রেডিওথেরাপি পেলে ভবিষ্যতে ওখান থেকে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা অথবা ঝুঁকি অনেক বেড়ে যায়। এগুলো হলো ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি। এবার আসুন ওভারিয়ান ক্যান্সার আমরা কিভাবে ডায়াগনোসিস করব। ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস করার খুব সহজ। আল্ট্রাসোনোগ্রাম দিয়েই ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। যদি এরকম পেটে ব্যথা প্রায় থাকে, প্রায় দেখা যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা ভালো হচ্ছে না বা সেরে যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটা নর্মাল আল্ট্রাসোনোগ্রাম করলেই অনেক সময় ওভারিয়ান ক্যান্সারে মানে ওভারিটা বড় হয়ে যাচ্ছে বা ওভারির সাইজ অথবা এটার শেপ, এগুলো দেখে ধারণা করা যেতে পারে যে রোগীটা ওভারিয়ান ক্যান্সারে ভুগছেন কিনা। 2 নাম্বার হলো এই আল্ট্রাসোনোটাই যখন TVS, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম বলি, এইটা হলো মোস্ট ডায়াগনস্টিক। প্রায় 80 to 90%, মোর দেন 90% ক্ষেত্রেই এই TVS দিয়েই ডায়াগনোসিস করা যায়। এটাও একটা আল্ট্রাসোনোগ্রাম, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম ও সোনোগ্রাফি, এটা দিয়ে ডায়াগনোসিস করা যায় ওভারিয়ান ক্যান্সার।
এর সাথে যদি একটা টিউমার মার্কার যোগ করা হয় সেটা বলা হয় CA125। এই CA125 আর TBS যদি একসাথে করা হয় এটাতে ওভারিয়ান ক্যান্সারের প্রায় 95%-এর বেশি ডায়াগনোসিস করা সম্ভব। আর 100% ডায়াগনোসিসের জন্য যে ওভারিয়ান ক্যান্সারটা কী টাইপের, কোন ধরনের, সেটার জন্য অবশ্যই বায়োপসি বা FNAC, সেটা আল্ট্রাসোনো গাইডেড অথবা সিটি গাইডেড FNAC করে আমরা জেনে নিতে পারি যে এটা কি এপিথেলিয়াল অরিজিন অথবা জার্ম সেল অরিজিন, এইভাবে ওভারিয়ান ক্যান্সারটা ডায়াগনোসিস করা হয়। তাহলে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস খুব সহজ। যদি আপনাদের কারোই কখনোই দেখছেন যে আপনাদের পেটে ব্যথা হচ্ছে, প্রায় পেট ফুলে যাচ্ছে, অনেক দিন হলো কোনো সমাধান হচ্ছে না, অ্যাটলিস্ট একটা আল্ট্রাসোনোগ্রাম করেন। যদি আল্ট্রাসোনোগ্রামেও সন্দেহ দেখা দেয় কিছু, তাহলে TBS করবেন। আর টিউমার মার্কার তো রয়েই গেছে, সেটা CA125। চিকিৎসার ব্যাপারে যদি কথা বলি ওভারিয়ান ক্যান্সারের মূল চিকিৎসাই কিন্তু সার্জারি, এবং এই সার্জারি মানে অপারেশন। এই অপারেশন কিন্তু সার্জনরা করেন না। ওভারিয়ান ক্যান্সারের অপারেশন সাধারণত করেন গাইনোকোলজিস্টরা, যার ফলে ওভারিয়ান ক্যান্সার কিন্তু বেশিরভাগই গাইনোকোলজিস্টদের কাছে যায়। যখনই পেটে ব্যথা বা তলপেটে ব্যথা, পেট ফুলে যাচ্ছে, রুগীরা কোনো সময় মেডিসিনের ডক্টরের কাছে যায়, কোনো সময় গাইনোকোলজিস্টের কাছে যায়, কোনো সময় কিন্তু অনকোলজিস্টের কাছে প্রথমে আসে না, এবং আসা উচিতও না। তো গাইনোকোলজিস্টরাই এই অপারেশন করে ওভারিয়ান ক্যান্সারে, এবং এই সার্জারি বা এই অপারেশনই হচ্ছে এর মূল চিকিৎসা। যদি কোনো কারণে অপারেশন করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু এর সম্পূর্ণরূপে নিরাময়ের সম্ভাবনা অনেক কমে যায়। তো এখন যদি অ্যাডভান্স অপারেশন করার পরে যদি কোনো রিসিডুয়াল বা কিছু রয়ে যায়, যে সন্দেহ থাকে যে আরও কিছু আছে অথবা ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ টাইপের, সেই ক্ষেত্রে হয়তো আমরা অ্যাডজুভেন্ট থেরাপি বলি, কেমোথেরাপি ব্যবহার করা হয়। আর অ্যাডভান্স স্টেজে ক্যান্সারগুলো, ওভারিয়ান ক্যান্সারের এই জাস্ট 5 বছর আগেও, 3 থেকে 5 বছর আগেও খুব বেশি ভালো চিকিৎসা ছিল না। কারণ ওভারিয়ান ক্যান্সারটার ধরনই এরকম, এটা অন্য ক্যান্সারের মতো না। এটার মূল ধরনটাই হচ্ছে যে বারবার এটা ফিরে আসা। অ্যাডভান্স স্টেজগুলো আমি ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট ভালো হয়ে গেল, একদম সম্পূর্ণ ভালো থাকে, আবারও দেখা যায় যে 6 মাস 1 বছর পরে আবার ক্যান্সার ফিরে আসে। সেটা একটা খুবই জটিল ব্যাপার, এবং ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসাটাও অনেক জটিল, যে কোন ট্রিটমেন্টটা দিব বা কোন ট্রিটমেন্টটা দিলে পেশেন্ট ভালো হবে, এরকম অনেক ধরনের কেমোথেরাপি ইউজ করা হতো আগে। বর্তমানে ওভারিয়ান ক্যান্সারের কিছু যুগান্তকারী চিকিৎসা পৃথিবীতে এখন চলে আসছে আমাদের বৈজ্ঞানিক উন্নতির সাথে সাথে। এগুলোকে বলা হয় টার্গেটেড থেরাপি। তো ওভারিয়ান ক্যান্সারের কেমোথেরাপির পাশাপাশি টার্গেটেড থেরাপি এখন আমরা খুব র্যান্ডমলি ইউজ করি, এবং এই টার্গেটেড থেরাপিগুলো ইনজেক্টেবলও আছে, আবার এখন বর্তমানে টার্গেটেড থেরাপিগুলো আবার ট্যাবলেট ফর্মেও চলে আসছে। তো এই টার্গেটেড থেরাপিগুলো যেটা ইনজেক্টেবল ফর্ম, সেটাকে আমরা বলি বেভাসিজুম্যাব, এবং এটা ওভারিয়ান ক্যান্সারে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা নাকি অ্যাডভান্স স্টেজে। এবং পেশেন্টের আগে যেখানে অ্যাডভান্স স্টেজে পেশেন্টের মোটামুটি সার্ভাইভাল ছিল, মানে অ্যাভারেজ সার্ভাইভাল 1 বছর অথবা 2 বছর বেঁচে থাকতো, এই বেভাসিজুম্যাব বা এই ধরনের ওষুধ আসার পরে পেশেন্টরা কিন্তু আরও 1 বছর 2 বছর বেশি বাঁচে। আর বর্তমানে যেই ট্রিটমেন্টটা আসছে সেটাকে বলা হয় পার্প ইনহিবিটর। এই পার্প ইনহিবিটর এটা হচ্ছে একটা টার্গেটেড থেরাপি, এটাও একটা বায়োলজিক্যাল থেরাপি, এবং এই থেরাপিটা আসার পরে ওভারিয়ান ক্যান্সারে একরকমের অ্যাডভান্স স্টেজের ওভারিয়ান ক্যান্সারে একরকমের রিভলিউশন আসছে, এবং যেখানে এখন ওভারঅল সার্ভাইভাল প্রায় 3 বছরের উপরে চলে গেছে। এই ধরনের ওষুধ যেমন ওলাপারিব, তারপর নিরাপারিব, এই পারিব মানে পার্প ইনহিবিটর, এগুলো হচ্ছে ট্যাবলেট, এবং এটা নেওয়াও খুব সহজ, এটা ইনজেক্টেবল না, বাসায় বসে এই চিকিৎসা নেওয়া যায়। এবং এই শুধুমাত্র এই পারিবগুলো যে একমাত্র অনলি এগুলোই ব্যবহার করা হয়, তাদের সাথে কেমোথেরাপির সাথেও কম্বিনেশন এগুলো করা হয়। সো বিভিন্নভাবেই এই চিকিৎসাগুলো হচ্ছে এই টার্গেটেড থেরাপি দিয়ে, এবং এর ফলে রুগীদের সার্ভাইভাল এবং রুগীদের যে কোয়ালিটি অফ লাইফ আমরা যেটা বলি অ্যাডভান্স স্টেজে, এবং খুব ভালো মতোই রুগীরা অনেক বছর ভালো থাকছে। এবং এই নতুন ওষুধগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, বাংলাদেশের অনেক কোম্পানি এখন এই ওষুধগুলো বানায়, এবং এটা আগে এটা ক্রয় সীমার বাইরে ছিল, অনেক দাম ছিল যেহেতু বাইরে থেকে আসতো। এখন আমাদের বাংলাদেশে উৎপন্ন হওয়াতে এই ওষুধগুলো এখন রুগীদেরও ক্রয় সাধ্যের মধ্যে,
এবং আমাদের দেশে এটা এখন ওয়াইডলি অ্যাভেলেবল, আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। এবং এগুলো ব্যবহার করার জন্য এবং সব অ্যাডভান্স স্টেজেই যে এটা ব্যবহার করা যায় তা না, এগুলোর জন্য কিছু টেস্ট করা লাগে, যেমন জেনেটিক টেস্টিং, BRCA1-2, এগুলোও বাংলাদেশে এখন করা হয়। এই টেস্টগুলো করে যদি এটা পজিটিভ থাকে এবং এই ড্রাগে যদি এটা উপকার হবে কি হবে না সেটা জানা যায়। যদি উপকার হয় তাহলে এই ড্রাগগুলো ব্যবহার করলে কেমোথেরাপি থেকে অনেক গুণ বেশি পেশেন্টের আয়ু বৃদ্ধি করা যায়, প্লাস পেশেন্টের কোয়ালিটি লাইফটাকেও ধরে রাখা যায়। তো আপনারা ওভারিয়ান ক্যান্সার নিয়ে এত ভয় পাওয়ার তেমন কিছু নাই। ওভারিয়ান ক্যান্সার হলেই যে আপনি ভয় পেয়ে যাবেন এর চিকিৎসা কি বা কি, সার্জারি যদি করা যায় অবশ্যই খুব ভালো। সার্জারি করলে সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব, এবং যদি অ্যাডভান্স স্টেজে চলেও যায় দুর্ভাগ্যবশত, তারপরেও অনেক বছর এখন রোগীরা ভালো থাকে। কিন্তু আপনাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। যখনই পেটে ব্যথা থাকবে, যেটা কারণ আপনি বুঝতে পারছেন না, ডক্টরের কাছে গেছেন, অথবা পেট ফুলে যাচ্ছে, অথবা এই ধরনের মাসিকের গন্ডগোল দেখা দিচ্ছে, অবশ্যই ওভারিয়ান ক্যান্সারের কথা আপনারা মাথায় রাখবেন। সবাই সুস্থ থাকুন এই কামনায়। ধন্যবাদ।